তুই একাকি কেন চলে গিয়েছিলিস সিয়া? জানিস, পাগল পাগল লাগছিল আমার। এক মুহূর্তের জন্য ভাবলাম তোকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তো তোকে দূর করতে চাই আমার এই অভিশপ্ত জীবন থেকে। চাই তুই দূরে থাক আমার থেকে। তবে কেন আমার এভাবে কষ্ট পাই বলতে পারিস? কেন? ওনার আওয়াজে শুধুই কাতরতা, অসহায়ত্ব। তার কেনর জবাব এই একটাই, সে যে তার শ্যামা পাখিকে ভালোবাসে। কিন্তু আমার কেনর জবাব কে দিবে শুদ্ধ? কে বলবে কেন আপনি এমন করছেন? কেন দূরে সরাতে চান আমাকে? নাকি ভালোবাসাটা ছিল, এখন আর নেই? তবে এত কেয়ারিং কেন দেখান আপনি? শুধুই দায়িত্ব? মুহূর্তেই একরাশ অভিমান দানা বাঁধলো আমার মন জুড়ে। আমি আরেক হাতে নিজের হাত ছাড়াতে ওনার হাত ধরতে যাব, ঠিক তখনই উনি সে হাতটাও ধরে ফেলেন। ঘুরিয়ে পিঠে আটকে দিতেই ব্যথা সামলাতে উল্টো দিকে ঘুরে বসলাম আমি। শুধু এগিয়ে বসেছেন কিছুটা, তার বুকের সাথে পিঠ লেগে আছে আমার। কানের পাশে কয়েকটা চুল উড়ে উঠল। এর জন্য শুদ্ধের নিঃশ্বাসই দায়ী আমি জানি। রুমে অন্য কোনো বাতাস আসার কোনো সুযোগই নেই, এয়ার কুলারও বন্ধ। চোখ বন্ধ করে নিলাম আমি। দমটাও যেন বন্ধ হয়ে আসছে আমার। এবার নিজের শরীরেও কম্পন অনুভূত হচ্ছে। শ্বাস জোরে চলছে আমার। আমার পিঠে এলোমেলোভাবে ছড়িয়ে থাকা চুলগুলো এক আঙুলে পেঁচিয়ে সরাতে লাগলেন শুদ্ধ। ওনার সেই এক আঙুলের ডগার স্পর্শেই শিউরে উঠলাম আমি। বিছানার চাদর খামছে ধরে বসে রইলাম ওভাবেই। তাদের সবগুলো চুল খুঁটে খুঁটে ঘাড়ের বাঁ পাশের সামনে দিয়ে দিলেন উনি। ইউ নিড রেস্ট। আপনার হঠাৎই সেই শুষ্ক ওষ্ঠের উষ্ণ ছোঁয়া, জামার গলার জন্য একটুখানি বেরিয়ে থাকা উন্মুক্ত ঘাড়ের ডান পাশটায় ঠোঁট ছুঁয়েছেন শুদ্ধ। এতক্ষণ চলতে থাকা তোলপাড় নিমিষেই থেমে গেল আমার। এটা কি ছিল? ঝড়ের পরবর্তী অবস্থা, নাকি নতুন কোনো শিহরণ জাগানো মুহূর্তের আগমনী শিরোনাম? কাঁপতে কাঁপতে আর চোখে তাকানোর চেষ্টা করলাম তার দিকে, তবে নিজেও জানি না চোখ মেলতে পারবো কিনা। ঘাড় ঘুরিয়ে দেখি আমার মাথার চার পাঁচটা চুল একদম মুখে গিয়ে পড়ছে তার। আর উনি মলিনভাবে তাকিয়ে আছেন আমার দিকে। এক হাত খালি ছিল আমার, সে হাতেই চুলগুলো সরিয়ে দিলাম। গালে হাত রাখতে শুধু শান্ত ছেলের মতো হাত ছেড়ে দিলেন আমার। চুপচাপ মাথার নিচে দু হাত দিয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করে নিলেন উনি। ওভাবেই ঠায় হয়ে বসে থেকে তাকিয়ে রইলাম তার দিকে। অজান্তেই চোখের কোণ বেয়ে এক ফোঁটার আনন্দ অশ্রু বেরিয়ে এলো আমার। আজ স্ত্রী হিসেবে প্রথমবারের মতো শুদ্ধর কাছ থেকে ভালোবাসার স্পর্শ পেয়েছি আমি। হোক না তা অতি ক্ষুদ্র সময়ের জন্য, তবে মন বলছিল এইটুকু দিয়েই তুই সারা জীবন পার করে দিতে পারবি ইনসু, সারা জীবন পার করতে পারবি। পুরো রোম তোলপাড় করে দিয়েছে আয়ান। একটার পর একটার ঘটনার শরীর জ্বলছে ওর। এই গভীর রাতটাই তো ওর জ্বালা মেটানোর সময়, আর সে সময়টাও এই বৃষ্টি এসে সবটা নিঃশেষ করে দিচ্ছে। সেই দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি, থামার নামই নেই। অফিস থেকে ফিরেছে সেজন্য রাগ নেই। এই বৃষ্টি তো চায় না ওর তো চাই ইনসিয়া নামক বর্ষণা। কিন্তু না, বরাবরের মতোই সে রৌদ্র হয়ে জ্বালাচ্ছে তাকে। বাসায় ফিরে মুনিয়াকে দেখতে গিয়েছিল। ওর কেবিনে অপরিচিত কেউ ঢুকেছে শুনলে আয়ান ঠিক থাকবে না, এটা জানে নার্স। তাই ইনসিয়ার ব্যাপারটা চেপে গিয়ে একটু বলেছে। মুনিয়া আজ সারাদিন ভালো রেসপন্স করেছে। কিছুটা স্বস্তি নিয়ে বাসায় ফিরল আয়ান। ডিনার শেষ করে আয়ানের মা, অশোক, সার্ভেন্টরা ঘুমিয়ে গেছে। বৃষ্টির প্রতি তীব্র বিরক্ততা নিয়ে রুমে ঢুকেছিল। ভেবেছিল ডায়েরি পড়ে মনকে শান্ত করবে, কিন্তু ডায়েরিটা ওর জায়গায় নেই। মাথা ঘুরে ওঠে আয়ানের। পুরো রুম উলটপালট করে খুঁজতে থাকে ওটা। শেষ অব্দির আগে দেয়ালে 3-4টা ঘুষি মেরে হাত ধরে মেঝেতে বসে পড়ে। সবে আশোককে ডাকতে যাবে ঠিক তখনই মিস্টার আজাদ ফোন করে ওকে। ফোন রিসিভ করতেই উনি বললেন, দুবার সরি আয়ান, প্রথমে এত রাতে ডিস্টার্ব করার জন্য, দ্বিতীয়ত এভাবে জানানোর জন্য। আসলে সন্ধ্যা অবধি আমরা কনফিউজ ছিলাম অনুষ্ঠান হবে কি হবে না। যাই হোক, এখন সবটা ঠিক আছে, তাই এভাবে জানাতে হচ্ছে। কাল বাসায় প্রোগ্রাম, তুমি থাকছো। ইনফ্যাক্ট সবটা সামলানোর দায়িত্ব তোমার। কিসের অনুষ্ঠান স্যার? আর এভাবে? কাল শুদ্ধর বৌভাতের রিসেপশন আয়ান। শুদ্ধ একটু অসুস্থ, জ্বর হয়েছে, তাই হয়তো জানানো যায়নি তোমাকে। আমরা ভেবেছিলাম হয়তো এটা হবে না, শুদ্ধ রাজি হবে না। বোঝোই তো, বাসায় থাকে না ও, এজন্য আগে থেকে কাউকে বলিনি সেভাবে। কিন্তু রাতে ডিনারের সময় ইনসিয়া বলে ও নাকি কালকে বাসায় থাকছে। তাই আমি চাই আজাদ ম্যানশনে এই অনুষ্ঠান যেন গোটা এলাকায় মেমোরেবল হয়ে থাকে। আর তুমি তো জানোই, তুমি ছাড়া অন্য কারোর উপর ভরসা হয় না আমার। তাই একবেলার মধ্যে সর্বোচ্চ আয়োজনটা তুমিই করতে পারবে বলে আমার।
কলটা কেটে যায়। আয়ানও ফোনটা ছুঁড়ে মেরেছে। সেটা সোজা গিয়ে আয়নার কাছে লেগেছে। দুটোই চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। রাগে কাঁপছে আয়ান। শুদ্ধ ডায়েরিটা চুরি হয়ে গেছে। পরদিন শুদ্ধ ইনসিয়ার বৌবাত। কিন্তু মুনিয়ার সাথে হওয়া ঘটনা, পুলিশের গায়ে হাত তোলা আর আরেকটা গুরুত্বপূর্ণ ফাইল পাঠিয়েছে ও ইনসিয়াকে। ফাইলগুলো দেখার পর তো পরদিন ইনসিয়ার ডিভোর্স ফাইল হওয়ার কথা। তবে বৌবাত কেন? শুদ্ধই বা এসব হতে দিচ্ছে কেন? ওর ডায়েরিটা কোথায় পেল? ফাইলগুলো কি ইনসিয়া দেখেনি? আদৌ সেগুলো ইনসিয়ার হাতে পৌঁছেছে তো? সকাল সকাল আমার মুখ দর্শন করেছেন মিস্টার। দিনটা ভালো যাবে আজ। ঘুম থেকে উঠে চোখ মেলেই এমন একটা কথায় বিরক্তিটাই আগে হয়েছেন শুদ্ধ, তা আমি জানি। আমার আজ আগে ঘুম ভেঙেছিল। একদম বরাবর শুয়েছিলাম ইচ্ছে করেই। দেখেছি, প্রাণ ভরে দেখেছি আজ থেকে আমি। সকালের প্রথম প্রহরের আলোয় ঘামে সিক্ত সে মুখ। ওনার চোখ খুলতেই যেন আমাকে চোখে পড়ে এভাবেই শুয়েছিলাম পাশে। হলোও তাই। শুধু কপাল কুঁচকে উঠে বসলেন। গায়ের অ্যাশ রঙের গেঞ্জিটা ভিজে গিয়েছে ঘামে। জ্বর ছেড়েছে। গুড মর্নিং বলে কি কোনো অংশ খোয়া যায়? শুধু কিছু না বলে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেলেন। একটা জোরে শ্বাস ফেলে রুমের বাইরে বেরোলাম আমি। খুব বেশি একটা বেলা হয়নি, তবুও বাসার সবাই প্রচুর ব্যস্ত। ঈশান ভাইয়া, সিফাত ভাইয়া, সীমা ভাবি, জিনাত আপু সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। চারপাশে চোখ বুলিয়ে দেখলাম পুরো বাসাটাই সাজানো শেষ প্রায়। দেয়ালে, সিঁড়ির হাতলে, পিলারগুলোতে ফুল দিয়ে সাজানো। এত তাড়াতাড়ি সবটা হওয়া হয়তো আজাদ মেনশনেই সম্ভব। মাহি ছুটে এসে দুটো ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এই যে তোমাদের ড্রেস ইনসিয়া ভাবি, এবার সবটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। অবাক হয়ে বললাম, তার মানে এদিকে সব গোছানো শেষ? এত তাড়াতাড়ি এসব? আরে বাগানে তো দেখোই নাই, সেজ মামা অনেক লোক লাগিয়েছে, সবাই সকাল সকাল উঠেই সবটা করে ফেলেছে। বাগানে তো ভাবি আমি যাই, সীমা ভাবির শাড়ি চুজ করে দিতে হবে। আমার ড্রেসটাও চুজ করা হয়নি এখনও। বাই দ্য ওয়ে, শুদ্ধ ভাইয়ের চয়েস আছে, বলতে হবে। আমি লাজুকভাবে হাসলাম। আমার কাঁধে হাত দিয়ে ধাক্কা মেরে কিছু বলতে যাচ্ছিল। জিনাত আপু আবার ডাক লাগালো ওকে। মাহি আসছে বলে ছুটে চলে গেল। সেজমা এগিয়ে এসে বলল, কেমন আছিস তুই এখন? আমার কিছু হয়নি আম্মু, ফিট আছি একদম। আর শুদ্ধ? জ্বর হয়েছিল বললে টেনশন করবে, এখন তো ভালোই আছেন উনি। তাই বললাম, একটু ঠান্ডা যা লেগেছিল। ওষুধ খেয়েছিলেন উনি, এখন ঠিক আছেন। সেজমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এর মধ্যেই শুদ্ধ নিচে নেমে সোজা ডাইনিংয়ে বসে গেলেন। সবাই তাদের কাজগুলো ফেলে ব্রেকফাস্ট করছিল। সেজ কাকু বললেন, সোহান মঞ্জিলে সবাই আসছে, আজকের দিনটা কোনো সিন ক্রিয়েট করবে না শুদ্ধ। শুদ্ধ একদম না শোনার মতো করে চুপচাপ খেতে লাগলেন। তারপর আর কোনো কথাই হয়নি ওখানে। শুদ্ধ বাদে ছেলেরা সবাই বাগানে চলে গেছে। ওখানেই নাকি সবটা সাজানো হয়েছে। তবে আমি যাইনি এখনো। মাহির রুমে জিনাত আপুদের সাথে টুকটাক কথা বলছিলাম। মূলত ওদের ড্রেস দেখাচ্ছিল আমাকে। পার্লার থেকে মেয়েরা আসলেই সাজ শুরু করবে নাকি। ওখানে বেশ কয়েকটা সময় কাটানোর পরে মনে পড়লো শুধু ওষুধ দেওয়া হয়নি এখনও। তাই তাড়াতাড়ি উঠে এসে রুমে ঢুকলাম আমি। এসে দেখি উনি বারান্দার দিকে হয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। না ডেকে দাঁড়িয়ে রইলাম পিছনে। তা বলে এটা পাঠাতে বলিনি তোমাকে। না, সময় লাগবে, তুমি বরং। পিছন ফিরে আমাকে দেখে শুধু থেমে গেলেন। ফোনে বললেন, I'll call you later. ফোন কেটে শুধু বিছানায় বসে তার ল্যাপটপে ব্যস্ত হয়ে পড়লেন। যা ব্যাস, আমাকে দেখে কল ইউ লেটার। কে ছিল ওপাশে? ধুর, এভাবেই তো বাঙালি নারী স্বামী সন্দেহে জড়ায়। আমারটা তো আমারই। নিজেকে বুঝিয়ে ধীর পায়ে ওষুধের বক্স থেকে ওষুধ বের করে সামনে গিয়ে দাঁড়ালাম। মাথা না তুলেই বললাম, কি চাই? আপনাকে, একদম কাল রাতের মতো করে। কথাটা বলেই জিভ কাটলাম আমি। আগের রাতের ঘটনাগুলো এখনও মন মস্তিষ্কে ঘুরছে আমার, তাই মুখেও বলে ফেলেছি। শুধু মাথা তুলে রিয়াক্ট দেওয়ার আগেই ওষুধ এগিয়ে দিলাম তার দিকে। সেটাও তার রাগের জন্য যথেষ্ট ছিল। ওষুধটা দেখতেই উনি রাগী চোখে তাকালেন আমার দিকে। গড়গড় করে বললাম, দেখুন, কাল রাতে প্রচুর জ্বর হয়েছিল আপনার, আর আপনি তার জন্য আমাকেই দায়ী করেছিলেন। সো কারো অসুস্থতার দায়ভার যেন নিতে না হয়, সেজন্যই আমি আপনাকে ওষুধ খেতে হবে। হোয়াট? তোকে কখন দায়ী করলাম আমি? করেছেন, বলেছেন বৃষ্টিতে ভিজে জ্বর হয়নি আপনার। আর এটাও বলেছেন আমার নামে রোদ্দুর নাকি আপনাকে জ্বালিয়েছে, এই জন্যই আপনার তাপমাত্রা বেড়েছে। আর তো আর হয়েছে, থাম। না, থামবো না। আপনি আমাকে দায়ী করতে পারলেন? কি করে পারলেন বলুন তো? আমি তো বলিনি ওভাবে বৃষ্টিতে ভিজতে। বৃষ্টিতে তো ভিজেছেন নিজেই আপনি। আবার রুমালটাও দিয়েছিলাম, সেটাও নেননি।
আমি কি? উনি দু হাতে কান চেপে ধরলেন, বললেন, উফ, একটু কম কথা বলছি, রহম কর। ও, এবার আমি বেশি কথা বলি? ডাক্তারি পড়বো। এখন থেকেই যদি আপনার অসুস্থতার দোষ নিয়ে ঘুরি, ভবিষ্যৎ কি আমার? এভাবে চলতে থাকলে তো পেশেন্টের আগে ডক্টরই অজ্ঞান হয়ে যাবে। গিলটি ফিল নিয়ে আর যাই হোক, অন্তত কথা শেষ করতে না দিয়েই উনি আমার হাত থেকে ওষুধ কেড়ে নিয়ে ওটা মুখে পুরে দিলেন। পাশের গ্লাসে রাখা পানি ঢক ঢক করে শেষ করলেন। ঘটনার আকস্মিকতায় থম মেরে দাঁড়িয়েছিলাম আমি বেশ কিছুক্ষণ। শুধু ঠাস করে দু হাত এক করে বললেন, খেয়ে নিয়েছি ওষুধ, আর হবে না গিল্টি ফিল। হ্যাঁ, এবার খুশি? সর এখান থেকে। ঠোঁট টিপে হেসে সে রুম থেকে বেরিয়ে এলাম আমি। মাহির রুমে ওরা সবাই সাজছে। পার্লার থেকে 3জন মেয়ে এসেছে। সুদের দেওয়া লেহেঙ্গায় সাজালাম নিজেকে। লেহেঙ্গাটা জর্জেটের, পুরোপুরি গোলাপি না, নিচের বর্ডারটায় কালোর সুন্দর একটা কম্বিনেশন। কোমর অবধি ফতুয়াটা। পিঠের দিকে একটু দেখা যেত, তবে অনেকগুলো পম থাকায় সেগুলো ঢেকে গেছে। পার্লারের আপুগুলো হালকা গয়নায় সাজালো আমাকে। অর্নামেন্ট বলতে গলায় আটকানো একটা গয়না, নাকে একটু বেশিই বড় নথ, বাঁ হাত ভর্তি চুড়ি, আর মাথায় টায়রা। চুলগুলো উপরে খোপা করে তার চারপাশে লাল গোলাপ লাগিয়েছে। সামনের কয়েক গোছা চুল কার্ল করে ছেড়ে দেওয়া হয়েছে। আয়নায় নিজেকে দেখে অবাক হলাম আমি। বিয়ের দিনও কি এমন দেখাচ্ছিল আমাকে? সেদিন তো আরও বেশি গয়না, টকটকে লাল লেহেঙ্গা আরও বেশি যত্নে সাজিয়েছিল আমাকে। কিন্তু কই, আমার তো সেদিন নিজেকে এতটা সুন্দর মনে হয়নি। তাহলে আজ কেন নিজেকে চিনতে পারছি না আমি? তবে কি সেটা কাল রাতে শুধু স্পর্শ পাওয়ার পর? লজ্জা করছিল আমার, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, তোমার ভাই এমনিতেই পাগল জিনাত আপু। এনসিয়া ভাবি, কাল রাতটা কেমন ছিল? মানে? আরে আরে, তুতলাচ্ছ কেন? কাল তো তোমাদের দুজনের জল ছিল, তাই না? নাকি অন্য কোনো কারণে এভাবে লাল নীল গোলাপি হচ্ছ? কানে দুল পড়ছিল মাহি। সীমাভাবে ওর মাথায় চাটি মেরে গুটি গুটি পায়ে রুমে গিয়ে নিচের দিকে তাকিয়ে থেকে গলা ঝাড়লাম আমি। শুধু তখনও তার ল্যাপটপ নিয়ে বসেছিলেন, তবে মাথা তুলে তার চোখের দিকে তাকাইনি আমি। পারবো না তাকাতে। কেমন যেন অদ্ভুত লাগছে সব কিছু। শ্বাস ধীরে ধীরে দ্রুততর হতে লাগলো। দু হাতের আঙুলে তালু দুটো খামছে ধরে দাঁড়িয়ে আছি আমি। কিছুটা সময় পর সামনে ওনার উপস্থিতি টের পেলাম। প্রশস্ত বুকের দিকে তাকালাম এক নজর। সাদা গেঞ্জি। ওনাকে কিছু বলার সুযোগ না দিয়েই পাশের ওয়ার্ডরোবের উপরে রাখা তাই এবার জল রং লাগানো তুলি দুটো দু হাতে নিয়ে ওয়াল পেইন্ট করার মতো তার বুকে ঘষতে লাগলাম। উনি হাত উঁচিয়ে বললেন, হোয়াট দ্য? তুলি দুটো রেখে কিছুটা পিছিয়ে রঙের বক্সটায় গোলানো সবখানি রং ছুঁড়ে মারলাম তার গায়ে। ওভাবে তাকিয়ে দেখলেন কেন আমাকে? তার শাস্তি এটা। ওনার রাগী আওয়াজ পেলাম, তুই দেখেছিস কিভাবে দেখেছি তোকে? মাথা তুলে তাকাতে পারছিস না? এসেছিস শুদ্ধকে শাস্তি দিতে। যাই হোক, যেভাবেই হোক দেখে নিয়েছেন তো আমাকে। এবার আমাকে দেখার সুযোগ দিন, চেঞ্জ করে আসুন। এভাবে সাতরঙা হয়ে থাকবেন নাকি? ডান হাতের দু আঙুলে গেঞ্জিটার গলার নিচে উঁচিয়ে ধরে ঝাড়লেন উনি। তারপর কাবার্ডের দিকে এগোলেন। নিচের দিকে তাকিয়ে সবটা টের পাচ্ছি আমি। ফাঁকা কাবার্ড দেখে আবারও এগোলেন আমার দিকে। রাগে গলায় বললেন, জামা কাপড় কই আমার? আজকে ওয়াশ ডে, সব ওয়াশিং মেশিনে। হোয়াট? এগিয়ে গিয়ে সোফায় রাখা ব্যাগটা হাতে নিলাম। ব্যাগটা ওনার হাতে ঠুসে দিয়ে বললাম, জি। ভাবলাম অনেক তো শুয়ে বসে কাটালাম শ্বশুরবাড়ি, আজ না হয় একটু কাজ করি। সব জামা ধুয়ে দিয়েছি আপনার, আর আজ এটা পরবেন আপনি। নইলে আশা করি বাসা ভর্তি লোকের সামনে এই রঙিন গেঞ্জি দেখিয়ে বৌভাতের রিসেপশনকে হোলি উৎসব বানিয়ে দেবেন না। কথাটা বলেই পা বাড়াচ্ছিলাম বেরিয়ে আসবো বলে। রুমে থাকাটা বিপজ্জনক এখন, কিন্তু শুধু হাত ধরে ফেলেন আমার। চমকে উঠলাম আমি। এক টানে নিজের একদম কাছে টেনে নিলেন উনি আমাকে। চুড়িগুলোর সাথে মনের ভেতরটাও ঝংকার দিয়ে উঠলো আমার। শুধু তার দিকে ঘুরিয়ে পিঠে স্পর্শ করলেন আমার। শিওরে উঠলাম আমি। চোখ দুটো বড় বড় করে এতক্ষণে তাকালাম ওনার দিকে। শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন উনি। একটানে জামার ফিতায় পিঠে ছড়িয়ে থাকা পমপমগুলো সবগুলো ছিঁড়ে ফেলে দিলেন উনি। হাত আপনি পিছনে গেল আমার। হাদার মতো বললাম, এটা কেন করলেন? এসব পছন্দ না আমার। আপনিই তো দেখে কিনেছেন। ছবিতে এটা ছিল না। পিঠটা যেটুকু খালি ছিল তাতে অস্বস্তি লাগছে আমার। ওনা টেনে টেনে ঠিক করতে লাগলাম আমি।
শুধু এবার দু হাত আমার চুলে লাগালেন। অসহায়ভাবে বললাম, এটা কিছু করবেন না প্লিজ। প্রতি উত্তরে বাঁকা হেসে খোপায় গুজে রাখা সবগুলো ফুল টেনে খুলে ফেলতে লাগলেন উনি। একসময় টান মেরে চুলগুলোও খুলে দিলেন। হাঁ করে উপরে তার মুখের দিকে তাকিয়ে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলাম আমি। ওনার কাজ শেষ হতেই হাত ঝাড়া মেরে ছেড়ে দিয়ে ধমকে বললেন, চল যা, দূরে থাক। কাছে কি আমি এসেছিলাম? নিজেই তো বহুরূপী একটা। সেসব ভুলের সামনে পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকালাম। ওগুলো ধরে আফসোসের স্বরে বললাম, আপনাকে সাজাতে আসলাম বলে আপনি আমার সাজটাই নষ্ট করে দিলেন। এত সুন্দর একটা স্টাইলে চুল বেঁধে দিয়েছিল আপুগুলো আমার, 3 জন ধরে, টাকাও নিয়েছে এতগুলো, আর আপনি সেটা খুলে দিলেন। এবার বাচাল, কথা ছাড়া অন্য কিছুতে যদি এতটুকু জ্ঞান থাকতো তোর। আর এই অনলাইনের প্রোডাক্ট আমার বোঝা উচিত ছিল। শোনসিয়া, এই চুল বাঁধলে আজ তোকেই রেখে যাবো বলে দিলাম। খবরদার চুল বাঁধবি না তুই। তেরামো করার ইচ্ছে হলো। বললাম, বাগানে গরম, খোলা চুলে গরম লাগবে বেশি, চুল বাঁধবো আমি। না, বাঁধবি না। বলেছি বাঁধবো। আমি বলছি বাঁধবি না তুই। কথাটা বলতে বলতে উনি এগোচ্ছিলেন আমার দিকে। পেছাতে পেছাতে কখন যে রুমের বাইরে চলে এসেছি নিজেই জানি না। ধুম করে দরজা লাগিয়ে দিলেন উনি। কি হলো কিছু না বুঝে উঠে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়েছিলাম আমি। হুঁশ ফিরতেই দরজা ধাক্কিয়ে ধাক্কিয়ে বললাম, চুল বাঁধবো না, সত্যি বলছি, আপনি রাগ করবেন না প্লিজ, দরজা খুলুন। উনি দরজা খোলেননি। মন খারাপ করে ওখানেই দাঁড়িয়েছিলাম আমি। তাইব কোথা থেকে দৌড়ে এসে বলল, ইনসু, মাম্মাম নানুমণিরা এসেছে, ইরু মাম্মামও এসেছে, তোমাকে ডাকছে সবাই। বাসার সবাই এসেছে শুনে মনটাই ভরে উঠলো আমার। এই কয়দিনে মনে হচ্ছিল কত দিন দেখি না ওদের। অভিমানে কথাও বলিনি কারোর সাথে। এক পলক বন্ধ দরজা দিকে তাকিয়ে তাই এবার হাত ধরে ওখান থেকে চলে আসলাম আমি। ফোনের দুই পাশে নিস্তব্ধতার ঝড়। চুপ থাকাটা যখন ধ্বংসের পূর্ব লক্ষণ। মনিয়ার ক্যাবিনে জানলার ধারে দাঁড়িয়ে এক হাত মুঠো করে দাঁড়িয়ে আছে আয়ান। শুদ্ধ ব্যালকনির রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে। সবটা শক্তি যে ওই রেলিংয়ে ধরে রেখেছে তা হয়তো ফুটে ওঠা রাগগুলো দেখেই বোঝা যাচ্ছে। নিরাপত্তা কাটিয়ে শুদ্ধ বলল, কোথায় তুই? কাজে আছি। অফিসে না, সেটা আমি জানি। কোথায় কোন কাজে সেটাই জানতে চাচ্ছি। আমি কি জানতে চেয়েছি আজই তোর রিসেপশন কিনা? তুই খুশি না তাতে? তোর কি মনে হয়? আমার মনে হওয়াটা ধরে বসে থাকলে আজ দিনটা অন্যরকম হতো। যাই হোক, আসবি না তুই? না। কেন? ব্যস্ততা। বেশ। আবারও কিছুক্ষণ নীরবতা। শুদ্ধ কিছুটা শক্ত কণ্ঠে বলল, তোর বোন মুন কোথায় আয়ান? হুট করে মনিয়ার নাম না আয়ান কিছুটা চমকে উঠল। এভাবে মনিয়ার খোঁজ নেয় না শুদ্ধ। শেষ কবে নিয়েছিল তাও তার মনে নেই। তবে কেন? তবে কি ফাইলগুলো কোনোভাবে? কথা বলছিস না যে? ও ওর জায়গাতেই আছে। মন কি? ইনসিয়াকে আমার শুভকামনা জানাস। ব্যস্ত আমি, রাখছি। শুদ্ধ থামালো না ওকে। তাচ্ছিল্য হেসে ফোনটা ঘুরিয়ে শক্ত মুঠে ধরল ওটা। চেহারা একরাশ ক্ষোভ ভেসে উঠল মুহূর্তেই। কলটা কেটে দিল আয়ান। এবার ওর সন্দেহ হচ্ছে, শুদ্ধ কি তবে ফাইলগুলো দেখেছে? এটা কি জানে ফাইলগুলো ও পাঠিয়েছে? তাহলে ওর সাথে এভাবে কথা বলবে কেন? এতক্ষণ তো না, তার মানে শুদ্ধ জানে না ফাইলগুলো আয়ানের কাছে ছিল। কিন্তু যদি ওগুলো পেয়ে থাকে তবে চুপ করে বসে থাকবে না। নিজের দোষ চাপা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে ও। সেটা হতে দেওয়া যাবে না। তার আগে ফাইলগুলো নিজে আয়ত্ত করতে হবে ওর। ইনসিয়াকে জানাতে হবে শুদ্ধর অতীত যেভাবেই হোক। এক পলক তাকালো বেড়ে পড়ে থাকা বোনের নিথর দেহটার দিকে, যা শুধু শ্বাস নিচ্ছে, যাকে বলে নামে বেঁচে থাকা। চোয়াল শক্ত করে বেরিয়ে আসলো ওখান থেকে। বাগানে অনেক আত্মীয় স্বজনের সমাগম। নিচে এসে দেখলাম শেহনাজ মঞ্জিলের সবাই এসেছে। আব্বু, আম্মু, ইরাম, দাদিমা সবাই। আমাকে এগুতে দেখেই কেঁদে দিল সবাই। আব্বু তো হাত জোর করতে যাচ্ছিল। অনেক কষ্টে বুঝিয়েছি তাকে আমি। বাবা, সেজমা, জিনাতাপুর সবাই মিলে সামলেছে ওবাসা সবাইকে। ওদের সাথে আমার কলেজের 2 বেস্ট ফ্রেন্ড মনতা আর আলিফও এসেছে। সোনালি রোদ্দুরে বাগানের সাজানো পরিবেশটা সবাই নিজেদের মতো উপভোগ করছে। শুদ্ধের কথা বলেছিল সবাই। আমি বলেছি রেডি হচ্ছেন উনি, কিন্তু এভাবে আর কতক্ষণ? স্টেজের চেয়ারটায় বসে হাঁসফাঁস করছি শুধু। লোকটা আসবে না তার মানে? চুল তো খোলাই রেখেছি আমি। মাহির রুমে গিয়ে পেছনটা ঢেকে পার্লারের আপুগুলোকে কত কষ্টে খোলা চুলে স্টাইল করতে বলেছিলাম তা শুধুমাত্র আমিই জানি। তাইবকে দিয়েও বলিয়েছি ওনাকে। ও দরজায় গিয়ে বলেছে, ইনসু মাম্মাম চুল বাঁধেনি মামা, তবুও রাগ কমেনি উনার।
বিয়ের দিন ফটো সেশন হয়নি। সিফাত ভাইয়া ক্যামেরাম্যান হায়ার করেছে। ক্যামেরায় 1.5 ঘন্টা যাবৎ শুধু আমার ছবিই তুলছে লোকটা। হাজারটা পোজ দিয়ে মূলত এই কাজে আমি ইচ্ছে করেই তাকে আটকে রেখেছি, শুধু আশা নিয়ে সময় বাড়াতে। জিনাত আপু এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, শুদ্ধ আসবে না ইনসু? ঠোঁট উল্টে কাঁদো কাঁদো লোক দিলাম আমি ওকে। আপু বিরক্তির রাগ দুটোই দেখালো আমাকে। গাল ফুলিয়ে এদিক ওদিক তাকাতেই হুট করে বেলকনিতে রেলিংয়ে রাখা কারো হাত ঘড়িতে পড়া সূর্যের আলোটা চোখে পড়ল। কারো কেন? ওটা আমার রুমের বেলকনি, তাহলে ওটা শুদ্ধ। ভালো করে হাতের হাতা দেখে বুঝলাম স্যুট পরেছেন উনি। মনটা নেচে উঠল আমার খুশিতে। তার মানে উনি ওখান থেকে সবটাই দেখছেন। আব্বাই গামাজা। বাঁকা হেসে ঈশান ভাইয়াকে ডাক লাগালাম, ঈশান ভাইয়া। ঈশান ভাইয়া এগিয়ে আসলেন আমার দিকে, আর চোখে দেখলাম শুধু বেলকনিতে এসে দাঁড়িয়েছেন। জোরেই বললাম, ভাইয়া আপনি জানতো আমার রুমে রাখা স্যুটটা পরে আসেন, দরকার পড়লে আপনার মুখে স্টিকার মেরে ছবি ওয়াশ করবো, তাও ছবি লাগবে আমার। এভাবে আর কতক্ষণ একা একা ছবি তুলবো? তাপসি আপু চোখ বড় বড় করে একবার আমার দিকে আর একবার ঈশান ভাইয়া দিকে তাকাচ্ছে। ঈশান ভাইয়া কাঁদো কাঁদো ফেস করে বলল, আমাকে পেলেই বোন, আমি না তোমাকে বোন ডাকি? এজন্য এটুকু আপনাকেই করতে হবে ভাইয়া। তাপসি আপু ঝাড়া গলায় বলল, কেন? শুদ্ধ কই? সে তুলবে না ছবি। না ইনসু, ঈশান যাবে না। শুদ্ধ রুমে তো নেই। আরে উনি রুমে নাই, খালি টুক করে স্যুটটা পরে আসবে, ছবি তুলবে শুধু, প্লিজ। মিথ্যা বললাম। বেশ অনেকটা তেলাতেলির পর ঈশান ভাইয়া মুখ কালো করে হাঁটা লাগালেন বাসার ভেতরে যাবেন বলে। আমি একটু হেসে বেলকনিতে উকি ঝুঁকি দিতে লাগলাম। ইতিমধ্যে মাহি কাঁধে একটা ধাক্কা লাগালো আমার। ওর দিকে তাকাতেই ও চোখের ইশারায় সামনে তাকাতে বলল। চোখ সেদিকে নিতেই মুখটা হাঁ হয়ে গেল আমার। শুদ্ধ হাজির। সাদা শার্টের উপর কালো স্যুট, হাতে ঘড়ি, চুলগুলো আজ সুন্দর মতো সেট করা, দেখতে একদম গোছালো লাগছে তাকে। তাই এপকে কোলে নিয়ে হাসি মুখে স্টেজের দিকে আসছেন উনি। হাসিটা বড্ড মানিয়েছে ওনাকে, যাকে বলে ঘায়েল করা হাসি। ওয়েট, উনি হাসছেন? এখানে এসেছেন? কাহিনীটা কি হলো? কোনো দিকে না তাকিয়ে শুধু সোজা স্টেজে উঠে আমার পাশে দাঁড়িয়ে ক্যামেরাম্যানকে বললেন, ছবি উঠান। আমি যেন কোনো ভ্রমে আছি। নিজের তালুর উপর চিমটি কাটলাম। ব্যথা তো ঠিকই লাগলো। ঈশান ভাইয়াকে বলা কথাটা যে এভাবে এফেক্ট করবে ভাবিনি। আমি তো কোনো কিছু না ভেবেই বলে দিয়েছিলাম। তাহলে? শুধু বিড়বিড় করে বললেন, একটা ছবি খারাপ হলে তোর খবর আছে সিয়া। নিজেকে স্বাভাবিক করে ছবি তোলাতে মনোযোগ দিলাম আমি। তবে শুদ্ধের ছবি ওঠার সময় এক্সপ্রেশন দেখে মোটেও মনে হচ্ছিল না উনি রেগে আছেন বা বিয়েতে এইভাবে হয়েছে। যতবার অবাক চোখে তাকিয়েছি উনি ধীর গলায় তবে থমকে হাসতে বলেছেন আমাকে। ফোকলা হেসে ছবি উঠিয়েছি। ছবি তোলা শেষে স্টেজ থেকে নেমে গেলেন উনি। দেখলাম শেহনাজ মঞ্জুরের সবার সাথে কথা বলছেন, তাও হেসে হেসে। ধূপ করে বসে পড়লাম চেয়ারটায়। মাহি, জিনাত আপু, মৌনটা তিনটাই ছুটে এসে কিছু একটা বলছে আমাকে। আমার কানে আসলেও মস্তিষ্ক কাজ করছে না। এক ধ্যানে তাকিয়ে রইলাম ওই অদ্ভুত মানুষটার দিকে। এতটা ভালো মানুষই। এরপর কি হবে? কিরে ডিকিউ, জামাইটা তরি এমবে দেহার কেন? আলিফ মাথায় মেরেছে আমার। হুঁশে ফিরে পাশে তাকাতেই সবগুলোকে দাঁত গেলাতে দেখলাম। জিনাত আপু বলল, ডিকিউ মানে? ড্রামা কুইন। ওরা সবাই হাসলো। মৌনতা বলল, কি রে আলিফ, ওর বর ভাইয়া হয় তোর, ভালোভাবে বল। ভাইয়া, এই ভাইয়া তো সাই থিওরি আজও বুঝলাম না। আমি আলিফের কাঁধে চর মেরে বললাম, মনু, এই গাইয়া ভূতটাকে পিটায় ভাষা ঠিক কর তোর। ছি, কি বিচ্ছিরি ভাষা তোর আলিফ। কবে ভালো হবি তুই? মনতা ধমকে বলল, ঠিকই তো। ওই আলিফ, থামবি তুই? বান্ধবীর শাশুর বাড়ি শুদ্ধ ভাইয়ার বাড়ি, শুদ্ধ ভাষায় কথা বল। পারমু না। ওই মহারানী দে খাইতে দে, ক্ষুধা লাগছে, ওই খাওয়ানটার জন্যই তো আইছি। এখন আমি এই বেশে তোকে খাবার বেড়ে খাওয়াবো? কেন, আরো ফকির নিয়ে সাজা লাগবো তোর? এমনি তো কম রানুমণ্ডল সাজস নাই। আবারও হাসতে লাগলো সবাই। আব্বু বাবা একসাথে বসেছিলেন। তাপসিয়া পর সিফাত ভাইয়াকে দেখলাম এগিয়ে গিয়ে কিছু একটা বললো ওনাদের। জিনাত আপুকে ইশারায় বললাম, কি হয়েছে? আপু বলল, বিয়েতে কোনো নাচ গান হয়নি, তাই এখন ওদের ওসবের প্ল্যান আছে, তাই অনুমতি চাইতে গেছে। বড়রা সবাই নিজেদের মতো এক পাশে বসে গেলেন। স্টেজের সামনে সিফাত ভাইয়া এসে সীমা ভাবিকে দেখিয়ে গান ধরলেন। বেশ মজা করছে ওরা। স্টেজে বসে খালি আকুপাকু করছি আমি। সবার বরই রোমান্টিক, খালি আমার বরটাই এমন।
পাশেই নেই। মাহি, মনতার, জিনাতাপুর সোনাকাঠি গানে নাচলো। না, আর সহ্য হচ্ছে না। নাচ তো আমিও ডিজার্ভ করি, বিয়েটা তো আমার, আনন্দের উপর আমারও তো অধিকার আছে। আশেপাশে তাকিয়ে শুধুকে দেখলাম না। মনতাকে ডাক লাগিয়ে বললাম, মনু বেবি হেল্প, মনুরে আমিও নাচবো। ও চোখ বড় বড় করে নিল, আবার স্বাভাবিক হয়ে বলল, অ্যাজ এক্সপেক্টেড, তো নাচ। একটু জোর কর না, এমনি এমনি তো আর উঠে নাচা যায় না। আর তোর ভাইয়া দেখলে তো আমি শেষ। তাহলে আমি ভাই পারলাম না। কেউ ভালোবাসিস না তোর আমাকে। ভালোবাসি না, এমনি আসছি এখানে এত দূর থেকে। রাগ করে বুকে হাত গুজে পাশ ফিরলাম। আমাকে গাল ফোলাতে দেখে মনতা একটু নরম হলো, কিছু একটা ভেবে বলে উঠলো, ওয়েট, আলিফকে ফাঁসাই। জিও মনু মা। মনতার ডাক লাগালো আলিফকে। ও মোচড়াতে এসে বলল, হ ক। তোকে ইনসু কিছু বলতে চায়। কিরে বরসাইরা আমারে কি করবি তুই? বিয়াইত্তা মাইয়া। ভাই তুই আমার বেস্ট ফ্রেন্ড, উপকার কর একটা। কি? আমাকে নাচার জন্য জোর কর। কি? ওকে ওর বাসায় বল, তবেই বুঝবি। দোস্ত, আমার জোর করে ধইরা নাচা না প্লিজ, আমার নাচবার মন চাইতেছে। প্লিজ দোস্ত, তোর কাছে চির ঋণী থাকুম আমি, প্লিজ 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 দোস্ত। খারা দেহি। ও চলে গেল। আমি আরেকবার চারপাশে চোখ বুলালাম, শুধু নেই। ভালোই হয়েছে, ওনার কাজ শেষ, এবার নিজের মতো করে এনজয় করব। জোরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আলিফ মাউথ স্পিকার হাতে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে বলল, এ ভাই, এই যে ঘুমান কেন? বালিশ আনছেন? তা আনবেন কেন? এটা তো বিয়া বাড়ি, সবাই শুনেন। আজ আমরা পোষার মজা করব, কজ এটা আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়া। কিন্তু আপনাদের তো জীবনই দোষে না, তা হইতে দেওয়া যায় না। এই ঘুম সারানোর একটাই উপায়, মিউজিক। সাউন্ড সিস্টেমে কারাওকে চালু হতেই আলিফ নেচে নেচে গাইতে শুরু করলো। ও ভাই, কেউ ঘুমায়েন না, আইসি মহলকা পাইতে, মুখ দেখা থাম্পোমিটার লাগাবো যে জ্বর মাপাইতে। আলিফ তো নাচছেই, ওর সাথে বাকি সবাইও কম বেশি নাচছে। বড়দের দিকে তাকিয়ে দেখলাম তারা নিজেদের মতোই আছেন। আমিও স্টেজে বসে হেলে দুলে নাচছিলাম। জিনাত আপু মাহি ইশারা করলো নামার জন্য। উঠে দাঁড়িয়ে সবে স্টেজ থেকে নামবো বলে পা বাড়িয়েছি আমি। কেউ একজন খপ করে হাত ধরে ফেললো আমার। পাশে তাকিয়ে দেখতেই ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে গেল আমার মনে হলো। কিছুক্ষণ আগ অবধি পুরো জায়গাটা কোনো একটা কনসার্টের থেকে কম ছিল না। এক মুহূর্তেই তার শ্মশানের মতো খা খা করছে। কারো মুখে কোনো কথা নেই। সাউন্ড বক্সে বাজতে থাকা কারাওকেও থেমে এখন দূরের কোনো ডালে বসা কাকের ডাক কানে বাজছে। আজ এক বিয়েরই দ্বিতীয় পর্ব ছিল, কিন্তু আমি তো এটাকে প্রথম পর্ব ভেবে আনন্দ করার ধান্দায় ছিলাম। কার নজর লাগলো তাতে? খুব বেশি কিছু কি চেয়েছিলাম আমি? খালি তো একটু ব্রাইডাল ডান্সই করতে চেয়েছিলাম। আলিফটা কত খেটে খুঁটে পারফেক্ট গানটাই ধরেছিল। ঘুমটা খুলে নাচবো এখন বউ। একটু এগোতে গেছি, ঠিক তখনই শুদ্ধের এভাবে সাক্ষাৎ। আমার হাত ধরে স্টেজে দাঁড়িয়ে উনি একদম শান্তশিষ্টভাবে সবার দিকে তাকালেন। জিনাত আপু, মাহি, মনতা, সীমা ভাবি, তাপসি আপু, ঈশান ভাইয়া, সিফাত ভাইয়া, ওরা সবাই উড়া ধরা নাচ ছেড়ে ওর মুখ চাওয়াচাই করছে। বড়রাও বসা ছেড়ে দাঁড়িয়ে গেছে সবাই। আমি নিচের দিকে তাকিয়ে এক প্রকার কাঁপছি। পাশে রাখা স্ট্যান্ড ফ্যানের বাতাসটাও যেন গায়ে লাগছে না বলে মনে হচ্ছে আমার। আজ আবারও বড়সড় অপমান কপালে নাচছে। শুধু আমার হাত ধরেই নিচে নামালেন, এতটুকুও বাধা দিইনি। আর চোখে শেরু কাকুকে এগোতে দেখলাম, কিন্তু আব্বু থামিয়ে দিলেন। বাহ, আজ তো নিজের পরিবারে তোকে বাঁচাতে আসবে না ইনসু। শুধু আমাকে নিয়ে সোজা আলিফের সামনে গিয়ে দাঁড়ালেন। ওর হাত থেকে মাউথ স্পিকারটা কেড়ে নিয়ে বললেন, গান তো ভালোই গাও দেখছি। আলিফ ভোলাভালা ফেস বানিয়ে দাঁত খেলিয়ে বলল, জি ভাইয়া, সবই আল্লাহর দান। নাচটাও পারো তাহলে? আলিফ লাজুক ভাবে বলল, কি যে বললেন না, আমি কলেজে হর্তিক লাইট ফ্লিপ সবই জানে, ডান্সে প্রভু দেবা যাকে বলে। রোমোজি সুজা আমাকে ইনস্টায় নক দেয়। মাইকেল জ্যাকসনও বেঁচে থাকলে আমাকে শীর্ষ বানানোর জন্য অধীর হয়ে থাকতেন। বাকিটা ইনসু থেকে শুনে নেবেন, নিজের গুণটা নাই হয় গাইলাম। শুধু আমাকে দেখিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, এটার সাথেও নেচেছো তার মানে? এতক্ষণ চুপচাপ থাকলেও এবার বিস্ফোরিত চোখে তার দিকে তাকালাম। আলিফ ওর সেই বিখ্যাত দাঁত বের করা হাসি দিয়েই বলল, আগে না ভাইয়া, এখন অবধি না, তবে প্রিপারেশন নিয়েছি আজকের জন্য। আপনার অনুমতি থাকলে ডুয়েট হয়ে যাক, আমি আর ইনসু। এবার চোখ আলিফের দিকে নিলাম। ও ভ্রু নাচিয়ে বুঝাচ্ছে, কেমন দিলাম দোষ?
ভাইয়া এখনই জেলাস হবে তোকে নিয়ে। পাশে জিনাত আপু, মাহি, মনুদা একসাথে দাঁড়িয়ে কপাল চাপড়ে উঠল। একদম ধীরে মাথা নাড়িয়ে বোঝানোর চেষ্টা করলাম ওকে। অসহায়ভাবে শুদ্ধের দিকে তাকালাম আমি, উনিও আমার দিকেই তাকিয়ে। ফোনটা বের করে আমার হাত ছেড়ে দিলেন উনি। শ্বাস ফেললাম এতক্ষণে। শুধু এবার আলিফের হাত ধরেছেন। আবারও শ্বাস আটকে গেল আমার। আলিফকে কিছুটা এগিয়ে এনে ওর কাঁধে হাত রেখে ওকে নিয়ে এগোতে এগোতে বললেন,